সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি সেভেন্ডিং সিমেন্ট ফ্রন্ট লাইনে। আমাদের আজকে দুজন অতিথি রয়েছেন, দুজনেই রাজনৈতিক বিশ্লেষক। একজন শরীফুজ্জামান শরীফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এরপরে আছেন সাইদ আবদুল্লাহ, রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার কর্মী। ধন্যবাদ। দুজনকে স্বাগত। শরীফ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে নির্বাচন এলেই কিন্তু নির্বাচন কমিশন একটা পার্টি হয়ে যায়। অতীতের অভিজ্ঞতা হচ্ছে তাই। এই মুহূর্তে যখন নির্বাচনের আয়োজন চলছে, তখন সাবেক দুই প্রধান নির্বাচন কমিশনার জেলখানায় আছেন। এই পরিস্থিতি, এই মুহূর্তে দেশের রাজনীতির ভাষা বদলে গেছে। যে বক্তৃতা বিবৃতি হচ্ছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে, তাতে কিন্তু মাঠ খুব উত্তপ্ত। কিন্তু এই অবস্থায় নির্বাচন কমিশন আছে, তাদের কাজ কি সেটা আমরা টের পাচ্ছি না। তো সেই জন্য আমার মনে হয় এই নির্বাচন কমিশন আলাদা হওয়ার কথা ছিল, কারণ আগের অতীতের অভিজ্ঞতা থেকে। কিন্তু এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশনের সেই ভূমিকা আমরা দেখছি না। তাই আজকের বিষয় হচ্ছে এই নির্বাচন কমিশন কি ভালো একটা সুন্দর নির্বাচন উপহার দিতে সক্ষম? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। আপনি যথার্থই বলেছেন যে মাঠে নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে ক্রমশই, এবং এটি তর্ক বিতর্ক হওয়ার থেকে সহিংসতার রূপ নিচ্ছে। আমরা গণ অভ্যুত্থানের ভেতর থেকে যে পরিবর্তনগুলো চেয়েছিলাম, এই পরিবর্তন মানে পোশাকের পরিবর্তন না, এই পরিবর্তন হচ্ছে আচরণের পরিবর্তন। পলিটিক্যাল পার্টিগুলো তাদের নিজেদের মধ্যে গণতান্ত্রিক একটা পরিবেশ প্রতিষ্ঠা করবে, একই সঙ্গে দেশের রাজনীতিতেও তারা গণতান্ত্রিক যে চর্চাটা, সেই চর্চাটা অব্যাহত রাখবে। এবং আমরা সভ্য হব এই কথা বলে প্রায় 3.5 মাস ধরে ঐক্যমত্য কমিশন সেখানে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করেছে। সেখানকার যত বিষয়গুলো নিয়ে তারা একমত হয়েছে, দ্বিমত হয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে। যদি জিজ্ঞেস করেন, সবাই বলবে যে এই নোট অফ ডিসেন্ট, সিদ্ধান্ত, আলোচনা সবগুলোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই দেশটাকে গণতন্ত্রের জায়গায় নিয়ে যেতে চাই, একটা সহনশীল রাজনীতি করতে চাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মজার ব্যাপার হলো যে নির্বাচনের মধ্য দিয়ে সেই সহনশীলতা প্রতিষ্ঠিত হবে, নির্বাচনের মধ্য দিয়ে সেই সংস্কারটা হবে। কিন্তু নির্বাচনী মাঠে নেমেই তারা সেই আগের কালচারে ফিরে গেছেন। না, কিন্তু তাই না, এটা নিয়ে লক্ষ্য করবেন, একটি প্রভাবশালী দলের একজন নির্বাচনের প্রার্থী হয়েছেন, তিনি একজন মুক্ত চিন্তার মানুষকে বলছেন কাফের। এইটার পরে নির্বাচন কমিশন চুপ করে বসে আছে। আমি ওই জায়গাটায় আসছি যে এর ভেতর থেকে এবং প্রচুর স্ববিরোধিতা আছে। আমি আপনার সাথে গিয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার আগে আপনার সাথে বৈঠক করে বলে এসেছি যে নির্বাচনের পরে আবার বসবো, আমরা একসাথে সরকার গঠন করব। পলিটিক্যাল পার্টির কথা বলছি। আর নির্বাচনী মাঠে দাঁড়িয়ে বলছি ও হচ্ছে চোর, ও চোরের সর্দার, ও দেশ থেকে পালিয়ে গেছে, ওদের সাথে যারা আছে তাদের কাছে দেশ নিরাপদ না। তো যদি সেটি হয়, তাহলে আপনি আমার কাছে ভোটের কথা বলার আগে কেন আমার অনুমতি ছাড়া আপনি গিয়ে বৈঠক করে এই প্রতিশ্রুতিগুলো দিয়েছেন যে আমরা একসাথে বসবো? আবার আপনি ইতিহাস ধরে যখন টান দিচ্ছেন, দীর্ঘদিন ধরে তাদের সাথে তো একসাথে চলেছেন, হঠাৎ করে ইতিহাসের জায়গাটায় সেই যে রক্তক্ষরণের যে ইতিহাস, সেগুলো আসার কারণটা কি? আমি আমার এই যে প্রচারণার যে অবজারভেশন, এইখান থেকে দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মধ্যে আত্মসমালোচনাটা আসেনি। তারা যে পরিস্থিতির ভেতর থেকে, প্রায় 1000 খানেক মানুষের জীবন উৎসর্গের ভেতর থেকে যে সুযোগটা তৈরি হয়েছে, সেটি আসেনি। এটি হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর সীমাবদ্ধতা। নির্বাচন কমিশন আসলে সে একা কোনো কিছুই করতে পারে না। তার তো ইলেকশনের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে সব থেকে বড় জায়গাটা আসলে আইন শৃঙ্খলা ইস্যু। তো আরপিও যদি কঠোরভাবে বাস্তবায়ন করতে হয়, আপনার শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন, সরকারের সহযোগিতা দরকার, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার, পলিটিক্যাল পার্টির বাইরে সাধারণ ভোটারদের সহযোগিতা দরকার। এই জায়গাটায় তারা সহযোগিতা কি পাচ্ছে, অথবা
সহযোগিতা নেওয়া প্রয়োজন মনে করছে কিনা। আমি এখন পর্যন্ত ইলেকশন কমিশনকে ট্রেডিশনাল কতগুলো যে শোকস করা, প্রশ্ন করা, তার বাইরে যে ধরনের ক্রমশই মানে বেসিক জায়গাগুলোকে অ্যাটাক করা, বিশেষ করে ধর্মকে কেন্দ্র করে যে ধরনের প্রচার অপপ্রচার এবং এটির ব্যবহারটা ক্রমশই বাড়ছে, এবং এই বাড়ার জায়গাটা কিন্তু বাকযুদ্ধের মধ্যে থাকছে না, সহিংসতায় রূপ নিচ্ছে। এই জায়গাটা ইলেকশন কমিশনের সম্ভবত এখন পর্যন্ত খুব একটা গুরুত্ব তারা দিচ্ছে না। দ্বিতীয় জায়গাটা, ইলেকশন কমিশনের হাতে যে শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগানোর ক্ষেত্রে আমি কোনো জায়গায় দেখতে পাচ্ছি যে সরকার সম্ভবত একটা প্যারালাল ফোরামও তৈরি করছে। ইলেকশন কমিশনের যে সমস্ত জায়গাগুলোতে কথা বলার কথা, রিয়্যাক্ট করার কথা, কোথাও দেখা যাচ্ছে সরকার নিজেই রিয়্যাক্ট করছে। তফসিল ঘোষণা করার পর থেকে পুরো ব্যবস্থাপনাটা ইলেকশন কমিশনের করার কথা, কিন্তু সেখানে প্রধান উপদেষ্টার প্রেস উইং তারা কতগুলো ঘোষণা দিচ্ছে, সিদ্ধান্তের কথা জানাচ্ছে। আপনি ভোট ব্যবস্থাপনাটা এবার অন্যান্য সময়ের তুলনায় অনেক জটিল, এটি অস্বীকার করা যাবে না। জটিল, হ্যাঁ না ভোটটা আছে, সেই কারণে আপনার ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো জায়গায় আপনার সময় বেশি লাগতে পারে, কিন্তু সেই কথাটা আমি কেন প্রেস উইংয়ের মুখ থেকে শুনবো? এই কাজটা তো প্রেস উইংয়ের না, এই কাজটা তো ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশনকে আপনি বলালেন 2 দিন পরে, যখন প্রেস উইং। আপনি ইলেকশন কমিশনার সরকার আলাদা ভাবছিলেন? আমি না ভাবিনি, তবে আমার প্রত্যাশা ছিল যে প্রায় 1.5 দশক নির্বাচনটা গণভবন থেকে পরিচালিত, গণভবন ঠিক করে দিত যে কে নির্বাচিত হবে, কে হবে না। নায়কদের কোটার থেকে ফেরদৌসকে আনা হবে, শিল্পীদের কোটার থেকে মমতাজকে আনা হবে গান গাওয়ার জন্য। আমরা ভেবেছিলাম যে গণঅভ্যুত্থানটা আসলে ওই কোটাটা ভেঙে দেওয়া, ইলেকশন কন্ডাক্ট করার দায়িত্বটা ইলেকশন কমিশনের হাতে যাবে, এই প্রত্যাশা ছিল। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে গণভবন থেকে এটি চলে যাচ্ছে যমুনার হাতে। যদি সেটি হয়, এবং ইতোমধ্যেই কতগুলো ব্যত্যয় আমরা দেখছি। আমি আসছি আপনার কাছে, ব্যত্যয় শুনবো। সাইদ আব্দুল্লাহ, শুনলেন যেটা বললেন আর কি, আমাদের যে বিষয় আজকের আলোচনার, সেটা সম্পর্কে আপনার বক্তব্য কি? আলোচনার বিষয়ে অনেকক্ষণ ধরে তো চমৎকার কিছু ফ্যাক্ট উঠেই আসছিল। তো এগুলোর পাশাপাশি আজকের আমি যেহেতু ইলেকশনের কথা আসলো, ইলেকশন কমিশনের কথা আসলো, আজকে সকালবেলায় বণিক বার্তায় একটা নিউজ প্রকাশ করেছে ওদের অনলাইনে, আমি দেখলাম। দুটা কম্প্যারিজন টেনেছে যে 1/11 সরকারকে আমরা অবশ্যই নিকৃষ্টতম একটা সরকারের তকমাই আমরা সবসময় দেই, এবং 1/11 টাইমে যে ইলেকশনটা হয়েছিল, সেই ইলেকশনটা যে সূক্ষ্ম কারচুপির ইলেকশনটা হয়েছিল সেটা বোঝার জন্য, এটা আবার বণিক বার্তার কোট না, এটা আমার অ্যানালাইসিস 2008 সালে, যে 1/11 গভর্নমেন্টের টাইমে যে ইলেকশনটা হইলো বাংলাদেশের ইতিহাসে, যদি আমরা একটা ক্লোজ কন্টেস্ট হয়েছে এই ধরনের ইলেকশনকে যদি দেখি, 1996 সালের 12 জুনের ইলেকশনটা, ওই মুহূর্তে বিএনপির কিন্তু অনেক লো পজিশনে চলে যাওয়ার কথা ছিল, কারণ বাংলাদেশের মানুষের অ্যান্টি ইনকামবেন্সি সবসময়ের জন্যই থাকে, এবং তারা 5 বছর শাসন করেছে। লাস্টে এসে সচিবালয় পর্যন্ত বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, জামাত, আওয়ামী লীগ সব একসাথে আন্দোলন করছিল। করার পরেও যেটা দেখা গেল, বিএনপি আর আওয়ামী লীগের আসনের ভেতর আকাশ পাতাল পার্থক্য হয় নাই, মোটামুটি ক্লোজ একটা অবস্থাটা ছিল। ওই লোয়েস্ট টাইমে যদি বিএনপির পারফরমেন্স এইরকম থাকে, 2008 সালের ডিসেম্বর মাসের ইলেকশনে বিএনপির ওই জোট মোট 32টা আসন পাবে, এবং ওইটা এই লেভেলে চলে যাবে, এটা কেউ এক্সপেক্ট করে নাই। এইটা যে আসলে খুবই সূক্ষ্ম কারচুপির ইলেকশন ছিল, এটা পরবর্তীতে বিভিন্ন মানুষের বইপত্র দেখলেও বোঝা যায়, প্রণব মুখার্জিদের বইপত্র খুললেও টুকটাক বোঝা যায়। আমার প্রসঙ্গটা হলো, ওই ইলেকশনে একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাখাওয়াত হোসেন। সেই সাখাওয়াত হোসেন এখন কোথায়? এখন উনি একজন উপদেষ্টা। বণিক বার্তায় রেফারেন্সগুলো টান দিয়ে নিয়ে এসেছে। আলী ইমাম মজুমদার সাহেব ওই টাইমে মন্ত্রী পরিষদ সচিব ছিলেন 1/11 ওই সরকারে, আলী ইমাম মজুমদার সাহেব এখন উপদেষ্টা। ফাজুল কবির সাহেব 1/11 গভর্নমেন্টের টাইমে বিদ্যুৎ ও জ্বালানি সচিব ছিলেন, উনি এখন উপদেষ্টা। তৌহিদ হোসেন ওই টাইমে 1/11 সরকারের টাইমে পররাষ্ট্র সচিব ছিলেন, উনি এখন পররাষ্ট্র উপদেষ্টা। জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, 1/11 গভর্নমেন্টের টাইমে উনি সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদে। বাহালুল আলম বর্তমানে যিনি পুলিশের আইজিপি, ওই টাইমে উনি ছিলেন এসবি চিফ,
অর্থাৎ এই রেফারেন্সগুলো আমি এই কারণেই টানলাম, ইন্টারেস্টিং ব্যাপার। ওই যে আইন শৃঙ্খলার কথা বলছিলেন, পুলিশ তো আইন শৃঙ্খলা মেকানিজমের সব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কারিগরদের জায়গা। একটা মিলন হয়ে গেছে। তার মানে ওই 1/11 গভর্নমেন্টটাকে আমরা যদি কলঙ্কিত অধ্যায় ধরি, সেই গভর্নমেন্টের অনেক ডিরেক্ট বেনিফিশিয়ারি, আমি কিন্তু বলছি না যে প্যাসিভ কোনো বেনিফিশিয়ারি আছে কিনা, একদম ডিরেক্ট যারা বেনিফিশিয়ারি ছিল, পদে ছিল, তারা এসে ওই সময়ের চেয়েও আরো বেশি ক্ষমতায়িত হয়ে গেছে। ওই পুলিশের এসবি চিফ ওই টাইমে ওনার তো নিশ্চয়ই অনেক ইন্টেল ইনফরমেশন থাকার কথা ছিল যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। Sure, অবশ্যই। ওনাদের জবাবদিহিতার আওতায় না এনে বরং এখন আরো প্রাইস পোস্টিং হয়ে গেছে। তারপরে খেয়াল করে দেখেন, ওই যে কমিশনার যিনি ছিলেন, আমি ওনার ব্যক্তিগত ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করছি, ব্যাপারটা এরকম না, কারণ কিছু কিছু কাজ উনি ভালো করেছেন, আই মাস্ট অ্যাডমিট দ্যাট ফ্যাক্ট। বাট উনি যখন ওই আমলের ইলেকশনটা দেখেছেন, এই টাইমে এসে ইনারা প্রত্যেকে যে একই সুতোয় গাথা হয়ে গেল, এই ব্যাপারটা তো যথেষ্ট প্রবলেমেটিক হওয়া উচিত ছিল। তারপরে আবার খেয়াল করে দেখেন, কেন আমি এই রেফারেন্সগুলো টানলাম, ইলেকশন কমিশনে যাদের নিয়োগটা হয়েছে, এক একজনের এক একটা ফ্যামিলি ওরিয়েন্টেশন থাকতে পারে, ফ্যামিলির ব্যাখ্যা ট্যাখ্যা থাকতেই পারে, কিন্তু ব্যক্তিগত ডিগনিটির যে প্রশ্নটা, সেটার সাথেও তারা অনেকাংশে অনেকভাবে কম্প্রোমাইজ করেছেন। এমনকি এমন অনেক সমস্যা আছে যে সমস্যাগুলা তারা দেখানোর হয়তো বা চেষ্টা করেছেন, আমরা এই দলকে কোনো কিছু বলছি না, কিন্তু এটা করতে গিয়ে ইন্টেনশনালি ভস্করটা পাকিয়ে দিয়েছেন। যেমন একটা ছোট্ট উদাহরণ বলি, শাপলা কলি প্রতীকটা যে পাইলো এনসিপি, অনেক ফাইট করতে হয়েছে। ইলেকশন কমিশনের দোষটা কোথায় ছিল খেয়াল করে দেখেন, আমি ইনক্যাপাসিটিটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। যখন তারা শাপলা প্রতীকটা চাইলো, ইলেকশন কমিশন সুন্দর মতো একটা ব্যাখ্যা দিতে পারতো, কেন দিতে পারছি না, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না সাহেবের দল আপনাদের আগে আবেদন করেছেন, কিন্তু শাপলা নিয়ে কিছু ব্যাখ্যা ছিল, রিজার্ভেশন ছিল, এই কারণে দেওয়া হয় নাই। সো এইটা যদি দিতেই হয়, কেউ যদি হকদার হয়, তাহলে ইট শুড বি নাগরিক ঐক্য। এই ক্রিস্টাল ক্লিয়ার ব্যাখ্যাটা উনি যদি দিয়ে দিতেন, অনেক কনফিউশন তৈরি হইতো না। কিন্তু আমি ওই মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনার, পরবর্তীতে সচিব এবং বিভিন্ন মানুষ ওনারা ব্যাখ্যা দিয়েছেন, ঠিক আছে এটা দিতে পারবো না, কোনো ব্যাখ্যা ট্যাখ্যা দিতে পারবো না। এই যে মুহূর্তে বললেন যে ব্যাখ্যা ট্যাখ্যা দিতে পারবো না, খুবই সূক্ষ্ম মাথায় ওনার মাথায় রাখা উচিত ছিল যে ওনার এই বক্তব্যটা নিয়ে নিউজ পেপারগুলা, চ্যানেলগুলা, সোশ্যাল মিডিয়াগুলা প্রচণ্ড রিয়্যাক্ট করবে, এবং এটা রিয়্যাক্ট করার মাধ্যমে ব্যাপারটা কি এরকম একটু বোঝা গেল নাকি ইলেকশন কমিশন বোধহয় অন্য কারো সিগন্যালে কাজ করছে, অতএব এটা নিরপেক্ষ নাই। কিন্তু দেখেন, দিন শেষে গাধা ওই যে পানি খায় জল ঘোলা করে, দিন শেষে শাপলা কোলেই দিলেন। তো আপনি এইটা নিয়ে 2 মাস নটাঙ্কিপনা কেন করলেন এবং কেন ব্যাখ্যাটা দিলেন না? আপনি তো বলতে পারেন না আমি কোনো ব্যাখ্যা দিতে পারি না, বিকজ ইউ আর উইদিন দ্য স্টেট। সো অ্যাজ ইউ আর উইদিন দ্য স্টেট, আপনি অবশ্যই জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য, নো ম্যাটার আপনি একটা অটোনমাস বডি অর নট। এই জায়গায় দেখেন, এই যে ঝামেলাগুলো কিন্তু পাকিয়ে পাকিয়ে ওনারা একটা পদ্ধতি তৈরি করে মানুষের ভিতরে একটা পারসেপশন ড্র করেছে। এমনকি যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, একটু যদি খেয়াল করে দেখা যায় যে একজন কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে, হয়তোবা তার ভাই বা কেউ শেখ হাসিনার দপ্তরেও হয়তোবা চাকরি করতেন, হয়তোবা কোনো একটা ডিসিপ্লিনারি ফোর্স থেকে এসেছেন, আসার পরবর্তীতে দেখা গেল একজন ইলেকশন কমিশনার নিযুক্ত হওয়ার পরে পার্টিকুলার ওই জেলার মানুষের অনেক ফেসবুক সোশ্যাল মিডিয়াতে তো দেখা যায় একটা পার্টিকুলার রাজনৈতিক দলের অনেকে সেলিব্রেট করছিলেন, এবং তারা দেখা গেল পরবর্তীতে মুখপাত্রের মতো ভূমিকা পালন করছে। এবং আরেকটা অসঙ্গতি আমার খুব সিরিয়াসলি চোখে পড়েছে, প্রধান উপদেষ্টা বারবার করে বলছেন ঐতিহাসিক ইলেকশন হবে, সবচেয়ে ভালো ইলেকশন হবে। শুধু প্রধান উপদেষ্টা না, আরো অনেক উপদেষ্টারাই। কিন্তু আরেকজন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহ সাহেব, উনি যেটা বলছেন যে মোটামুটি লাইন চুত 10কে আমরা লাইনে তুলব, তার মানে মোটামুটি কাজ চালানোর মতো একটা অবস্থাটা তৈরি করব। তার মানে তাদের কমিটমেন্ট আর তারা যেটা বলতে চাচ্ছে, দুইটার ভেতরে পার্থক্য দেখা যাচ্ছে। আর ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যদি কথা বলি, এখন পর্যন্ত হয়তো বা পুরো সিস্টেমটা ভেঙে পড়ে নাই, কিন্তু ইলেকশন কমিশনের যে ধরনের ভূমিকা দেখা যাচ্ছে, তাতে যদি ভেঙে পড়ে, দিন শেষে ক্ষতি হবে বাংলাদেশের মানুষ। দিন শেষে তারা কি বলবে, আরে অমুক রাজনৈতিক দল এইটা করছে, ওইটা করছে, অমুক করছে, তমুক করছে। ভাই, আপনি তো রাজনৈতিক দল দেখার জন্য বসেন নাই। আপনার কাজটা হলো আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এমনভাবে রাখবেন যেটা দেখে অন্য অনেক মানুষ ভস্কট পেকে যাবে যে না, এইবার বোধহয় কিছু করা যাবে না। রেদার আপনি রেফারির মাঠে থেকে স্বয়ং প্রধান উপদেষ্টা পর্যন্ত মন্তব্য করছে যে ঠিক আছে, সামনের ইলেকশনে অনেক তরুণ জিতে আসতে পারে। এমনকি ওনাকে আমি কোট করছি, নিজের কথা বলছি না, যেহেতু একজন মন্ত্রীও হয়ে যেতে পারে তরুণদের ভেতর থেকে। রেফারি নিজেই মন্তব্য করছে। এই টাইপ মন্তব্য করার পরে ইলেকশন কমিশন কিভাবে তাহলে যে জুটে আছে জুট ক্ষমতা যাচ্ছে? প্রধান উপদেষ্টা যখন এটা বললেন, তার মানে তো বোধহয় এটাই বোঝায় যে উনি বোধহয় আগের থেকে কিছুটা জেনে বসে আছেন। এই ধরনের ব্যাপার যে ইলেকশনের জন্য ক্ষতি করে, এটাই যদি হয়তো, তাহলে ইলেকশন কমিশন থেকে এইটা বার্তাও বোধহয় ডিরেক্টলি আর ইনডিরেক্টলি দিয়ে দেওয়ার ব্যবস্থা করতো যে আপনারা রেফারির ভূমিকায় থেকে, সরকারের থেকে এই টাইপ মন্তব্য করা আমরা বরদাস্ত করতে চাই না।
কিন্তু সেই কাজগুলো তো করা হচ্ছে না, কাজে ইলেকশন কমিশনের পর তো অনেক জায়গায় যৌক্তিকভাবে প্রশ্নবোধক চিহ্ন লেগে যেতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। যেটা শরীফ ভাই যেটা বলছিলাম আপনাকে যেখানে থামিয়েছিলাম, যে ব্যর্থটা কি দেখতে পাচ্ছেন? একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার অবজারভেশন, সরকারের ভেতরে সম্ভবত একটা ভাবনা আছে নির্বাচনী ফলাফলটা কি হতে পারে, এই ডিজাইনটা অথবা এই সম্পর্কে কোনো তথ্য তাদের কাছে আছে। সায়েদ আব্দুল্লাহ যথার্থ বলেছে, আমাদের প্রধান 2008-এর যে খুশির লোভরা তারা সবাই সবাই একত্রিত হয়েছে। এটি আমি অনেকবার বলেছি, এবং আজকে বণিক বার্তার রিপোর্টটা আমি দেখেছি, 6 জনের ছবি দিয়ে তাদের লিড করেছে। সুতরাং এই খেলোয়াড়রা আসলে পুরনো খেলোয়াড়, তারা মাঠ ঘাট, তারপরে কিভাবে কোন খেলোয়াড়ের পা থেকে বল কেড়ে নিয়ে গোল দেওয়া যায়, এই বিষয়গুলো সম্পর্কে জানা আছে। আমি সংশয় প্রকাশ করি ওই জায়গাটায় আমাদের প্রধান উপদেষ্টা যখন বললেন, তিনি কিন্তু তরুণদের কথা বলেননি, তিনি বলেছেন তরুণরা একটা দল করেছে। তরুণদের কথা বললে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু যখন স্পেসিফিক করেন আপনি যে তরুণরা একটা দল করেছে, তরুণরা আরও দল করেছে, আপ বাংলাদেশ করেছে, কিন্তু তারা নির্বাচনে আসছে না। নির্বাচনে আসছে কেবলমাত্র এনসিপি, এবং এনসিপি এককভাবে আসছে না, সে একটা জোটের সাথে নির্বাচন করে আসছে। সুতরাং এই বক্তব্যটার ভেতর থেকে সম্ভবত সংশয় যদি প্রকাশ করি, যদি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলি, আমার ধারণা যে তিনি এই জোটটাকে মিন করেছেন। এবং ঐতিহাসিক নির্বাচন আমরা এটি করব, হ্যাঁ আশা থাকা ভালো, কিন্তু ওই যে মুরব্বীদের কাছে আমরা পূর্বপুরুষের যে গাল গল্পগুলো শুনতাম, রূপকথা শুনতাম, আমাদের প্রধান উপদেষ্টা রূপকথাগুলো শুনিয়ে আমাদেরকে এক ধরনের মোহবিষ্ট করে রাখছেন, কিন্তু তার সরকারের যে আচরণ বা সরকারের যে অ্যাক্টিভিটি সেটি কিন্তু এটি মিন করে না। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কয়েকদিন আগে স্পষ্ট করে বলেছেন যে উপদেষ্টাদের কেউ কেউ চায় না যে নির্বাচনটা এইভাবে হোক, বা তাদের অন্য একটা হিসাব আছে। আমি মনে করি যে সরকার সম্ভবত মনের ভেতরে তাদের কোনো একটা ভাবনা আছে, যেটা সময় আরেকটু যখন যাবে তখন তার একটা রিফ্লেকশন আসবে। ইলেকশন কমিশন তারা শিক্ষা গ্রহণ করেছে, বলেছিল যে আগের যে চিফ ইলেকশন কমিশনের গলায় মালা দেখার পর, জুতার মালা দেখার পর তারা সংশোধিত হয়েছে। আমার কাছে সেটি এখন পর্যন্ত মনে হচ্ছে না, কারণ তারা কতগুলো জায়গায়, যেমন পোস্টাল ব্যালট নিয়ে যে তর্কটা উঠেছে, তর্কটা বিএনপি তুলেছে, এবং বিএনপি কখন তুলেছে? যখন এটি সোশ্যাল মিডিয়া এসেছে। তো পোস্টাল ব্যালটটা যখন তৈরি হয়েছে তখন তো ইলেকশন কমিশনের এটি না দেখে কি সেটি পাঠানো সম্ভব, পাঠানো উচিত? না, কোনোভাবেই সম্ভব না। তাহলে ইলেকশন কমিশনের ভেতরে কেউ আছেন, অন্য কর্মকর্তা বা সে যে পজিশনের হোক না কেন, তাদের মনের মধ্যে একটা বা দুটো দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য তারা সবসময় ইতিউতি করছে। তা না হলে যে পদ্ধতি অনুসরণ করে পোস্টাল ব্যালট তৈরি করে এবং সেগুলোকে পাঠানো হচ্ছে, তার মধ্যে একটা বড় রকমের ব্যত্যয় আছে। বিএনপি কিন্তু আপত্তি করেছে, ফরমালি আপত্তি করেছে, তারপরে ইলেকশন কমিশন সেই বিষয়ে সংশোধন করার কি কোনো উদ্যোগ নিয়েছে? নেয়নি। বিএনপির সাধারণ মহাসচিব তিনি ইলেকশন কমিশনে গিয়ে ভোটার মাইগ্রেশন নিয়ে প্রশ্ন তুলেছে। 2-3 দিন আগে একটা টেলিভিশনের খবর দেখলাম, প্রায় 7 লক্ষাধিক ভোটার, তাদেরকে মাইগ্রেট করে বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে ভোটের সংখ্যা বাড়ানোর জন্য। ইলেকশন কমিশন এই জায়গাটায় অস্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করছে। তাদের কাছে চাওয়ার পর বিএনপি তথ্য চেয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই নির্বাচন কমিশনের অধীনে কি নির্বাচন হতে পারে কিনা, একটা ভালো নির্বাচন হতে পারে কিনা? এই ইলেকশন কমিশন এখন পর্যন্ত যেটা যতদূর এসেছে, আমি দেখতে পাচ্ছি যে তাদের একটা পক্ষ আছে। পুরো টিমটার কথা আমি বলছি না, কিন্তু ভেতরে বসে স্টিয়ারিং যাদের হাতে, এই ধরনের কেউ কেউ আছে যে ইলেকশনের গাড়িটাকে অন্য কোনো দিকে নিয়ে যেতে চান। এবং কোন দিকে নিতে চান? প্রধান উপদেষ্টার যে তথ্য বা তার যে আশাবাদ, এই আশাবাদের ভেতর থেকে মনে হয়েছে যে তাদের নির্দিষ্ট একটা পক্ষ আছে, তারা চান যে সেই পক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় বসুক। তাহলে তো একটা মোটামুটি সম্পাদকীয়ের শেষ দিকটাই হচ্ছে এটাই, যে মোটামুটি তারা একটা পরিকল্পিতভাবে একটা ডিজাইন নিয়ে সামনে তারা এগিয়ে যাচ্ছে। তো এই অবস্থায় নির্বাচন, আমরা যে কাঙ্ক্ষিত যে নির্বাচনের কথা আমরা বলছি বা যে স্বপ্ন আমাদের দেখানো হয়েছে, তা কি বাস্তবায়ন করা সম্ভব? আমার কাছে যেটা মনে হয়, রাজনৈতিক দলগুলোর আলাদা আলাদা পয়েন্ট অফ ভিউ আছে। কারো কারোর জন্য ব্যাপারটা এমন যে, ধরেন যে খাবার একটা গিয়ে
খাবারটা সুস্বাদু কি খাবারটা ক্ষতিকর সেটা পরের আলাপ। খাবারটা ধরেন যে গিলে ফেলেছে এবং গিলে ফেলার পরে এই গলার এই জায়গায় গিয়ে আটকে গেছে, সেটা নিচ পর্যন্ত পৌঁছাচ্ছে না, বেরও করা যাচ্ছে না। এমন একটা অবস্থায় কিছু কিছু ক্ষেত্রে পার্সপেক্টিভটা হলো এইটা যে কোনো মতে আগে গলাধঃকরণ করাটাই বড় একটা কাজ। লেটসে বাংলাদেশে আজ থেকে 5 থেকে 7 মাস আগেও তীব্র একটা ধোঁয়াশা ছিল যে ইলেকশনটাই হবে কিনা। সো ইলেকশনটাই হবে কিনা ওই জায়গা থেকে ইলেকশন হচ্ছে, চমৎকার ইলেকশন না হইলেও মোটামুটি একটা ইলেকশন হইলে তো অন্তত ইলেকশনটা হচ্ছে, এই যে একটু মানে নাই মামার চেয়ে কানা মামা ভালো টাইপ একটা অবস্থা, এই অবস্থা দিয়ে বোধ হয় যে রাজনৈতিক দলগুলো মোটামুটি রিড করার চেষ্টা করছে যে না, ইলেকশনটাই যদি না হয় সেটা বোধহয় আরও খারাপের দিকে কোনো কিছু এগিয়ে যেতে পারে, রেদার একটা ইলেকশনটা হোক। এখন মানসিকতাটা যদি এই জায়গায় না থেকে যদি পারফেকশনিস্ট হওয়ার কেউ চেষ্টা করতো, তাহলে দেখা যেত অনেক অসঙ্গতি নিয়ে অনেক লাউড ভয়েসেই আলাপ আলোচনাটা হতো। আমি ধরেন যে বিএনপির জায়গা থেকে যেভাবে রিড করার চেষ্টা করি বা জামাত যেভাবে রিড করার চেষ্টা করে, যেমন জামাতের তো অনেক গুরুত্বপূর্ণ নেতারা বলতেনই যে গণভোটটা বেশি জরুরি, ওই ইলেকশন পরে হইলেও কোনো ক্ষতি নাই। এনসিপির বহু লোক বারবার করে বলছে ইলেকশনের অনেক পরে দরকার, এইটা না হইলে ইলেকশন হবে না, ওইটা না হইলে দরকার নাই, অমুক নাই তমুক নাই। আজ থেকে 3 মাস আগেও একটা দুইটা দল বাদে অন্যদের হম্বিতম্বি শুনলে মনে হতো যে ইলেকশন ব্যাপারটা খুবই পাপ। সো ওই পরিবেশে যখন ইলেকশনের দিকে এগিয়ে যাচ্ছে, আমার কথাটা হলো আজকে থেকে 5 মাস আগে যারা ইলেকশন চায় নাই, 5 মাস আগে যারা বিভিন্ন ফর্দ তুলেছে, এই দেখবেন লোকাল ইলেকশন আগে হইতে হবে, তা না হইলে হবে না, গণভোট আগে হয়ে যাইতে হবে, এটা একসাথে হওয়া যাবে না, তারপরে পিআর লোয়ার হাউসে হইতেই হবে, তা না হইলে ইলেকশন করা যাবে না, সনদ সাইন করার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ইলেকশন হওয়া যাবে না। মানে একের পর এক এজেন্ডা কিন্তু সামনে আনা হয়েছে। এবং ইন্টারেস্টিংলি ওই যে তরুণদের যে দলের কথা বলা হয়, অনেক সম্ভবত পরিণত দল ইন টার্মস অফ বয়স, পরিণত মানে আমি ম্যাচুরিটির দিক থেকে বলছি না, যে অনেক দলের হয়তো বয়স অনেক বেশি, ওই হিসাবে কিছু কিছু পুরাতন দল আছে যারা হয়তো ওই উস্কানিটা এমনভাবে তৈরি করেছে যে তারা উস্কানি দিয়ে চুপচাপ বসে থাকবে, তাদের কথাটা তরুণরা মুখ দিয়ে ফটফট করে বলতে থাকবে। এবং এই কাজটা বলার কারণে যেটা হয়েছে, ইলেকশন যে জায়গায় না হওয়ারই একটা সম্ভাবনা আছে, অথবা আরো দুই একটা দল যারা বড় দল যারা চায় যে ইলেকশনটা হোক, তারা তখন চিন্তা করছে না ইলেকশনটা হোক। এটা করতে গিয়ে অনেকগুলো অনিয়মের দিকে প্রথম থেকেই ঠিক মতো আঙ্গুলটা তোলা হয় নাই। এই না তোলার কারণে এখন একটা অবস্থা হয়ে গেছে, যারা ওই ধরনের আড়ালে আবডালে চিন্তা করতো যে ঠিক আছে গাড়িটাকে শেষ মুহূর্তেও একটু ডানে বামে তো নিয়ে যে বিতর্কিত করা যায় কিনা, তারা তো এখন অ্যাক্টিভ আছে। আমি তখনই বুঝতাম যে এই ষড়যন্ত্র নাই যদি তাদের বিরুদ্ধে সাইলেন্ট কোনো অ্যাকশন নেওয়া হতো। এই ধরনের কাজ বহু জায়গায় দেখা গেছে যে কোনো একটা জায়গায় সরকার যদি মনে করতো এটা দিয়ে ঠিকমতো কাজ হবে না, তাহলে অনেক জায়গায় তাদেরকে কাটছাট রদবদল করা হইতো, যেমনটা শাহাবুদ্দিন আহমেদের গভর্নমেন্টের টাইমে হয়েছিল। 3 মাস সময় পেয়েছিলেন, ওই টাইমে আমলাতন্ত্রে ব্যাপকভাবে পরিবর্তন সাধিত হয়েছিল। কারণ বর্তমানে যে ইলেকশনের যে প্যাটার্ন, সেই ইলেকশনে একটা ডিসি রিটার্নিং অফিসার হিসেবে ওই দিনের জন্য জাস্ট একটা ডিস্ট্রিক্টের হি ইজ জাস্ট নেক্সট টু গড। এখন ওই ডিসি যদি কম্প্রোমাইজড হয়, তাহলে আপনি অনেক ক্ষেত্রে ফেয়ার ইলেকশন বের করাটা সম্ভব না। আবার অনেক ক্ষেত্রে যেমন আজকের দিনে যখন আসছি, সম্ভবত ওই খুলনা বিভাগের কোনো একটা জেলায় একটু আগে একটা খবর দেখলাম যে জায়গা থেকে একটা সমাবেশ, জামাতেরই একটা সমাবেশ, ওই জায়গা থেকে জামাতেরই 2জন ব্যক্তি তারা অস্ত্রসহ অ্যারেস্টেড হয়েছে, কুষ্টিয়ার দিকে এক্স্যাক্টলি। এবং সেই জায়গাতে এই যে অস্ত্রসহ সমাবেশ স্থলে যে গ্রেপ্তারটা হচ্ছে, একটা সমাবেশের ভেতর অস্ত্র নিয়ে যাওয়ার কি দরকার? আমরা কিছুদিন আগে অস্ত্র নিয়ে যাওয়ার দোকানে অস্ত্র নিয়ে যেতে পারে কিনা, এটা তো একদমই পারে না। তারপরে অস্ত্রটা গাড়ির ভেতরে নিয়ে কিন্তু তারা ছিল। কিছুদিন আগে মনে আছে যে পাবনার ঈশ্বরদীতে এই ধরনের ঘটনা ঘটেছে, গোলাগুলির ঘটনা ঘটেছে, এবং তারপরে অন্যদের পর দায়টা চাপানো হয়েছে। বাট পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে বোঝা গেল যে না, অরিজিনালি যারা গুলিটা চালিয়েছিল তারা অন্যের পর দোষারোপটা চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এবং থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে, এই 1.5 বছরের স্বরাষ্ট্র উপদেষ্টা যতটা ওই যে রান্নার তরকারির ভেতরে আলু বেশি কি পটল বেশি সেটা খোঁজার পেছনে যতটা টাইম দিয়েছেন, এই অস্ত্র উদ্ধারের পেছনে ততটা টাইম দেন না। এমনকি লাস্টে এসে টাকা ঘোষণা করছে যে এইটা হইলে এইটা হবে। আরে ভাই, যে একটা অস্ত্র লুট করে নিয়ে গেছে তার এই টাকা দিলেই সে দিয়ে যাবে, এতটা ভালো মানুষ হলে তো সে অস্ত্র নিয়ে যে রাখতো না। রাদার আপনার অ্যাক্ট করার দরকার ছিল, কিন্তু সেটা না করে অনেক জায়গায় এমন হয়েছে না, মামলা বাণিজ্য হয়েছে, কাকে ধরতে হবে, কাকে ছাড়তে হবে, কার প্রেসক্রিপশন ফলো করতে হবে, এই কাজগুলো কিন্তু ঠিকই করেছে। কাজেই এই ধরনের একটা পরিস্থিতিতে ওই যে নাই মামার চেয়ে কানা মামা ভালোর জন্য রাজনৈতিক দলগুলো হয়তো বা মেনে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এইটা গিয়ে এমন যাতে না হয়ে যায়, মেনে নেওয়ার চেষ্টা করছে না সবাই না, 2-1টা দল যে ঠিক আছে তাও হোক, আর কিছু দল আছে
যে না হইলেই ভালো, কিন্তু ভোটের মাঠে যদি অনেক বেশি রক্তারক্তির ঘটনা ঘটে, টার্ন আউট যদি অনেক কমে যায়, এটা কিন্তু আদতে হাসিনার প্রেসক্রিপশনটাকেই ফলো করবে যে বাংলাদেশের মানুষই এইরকম, অতএব এই জায়গায় ভালো ইলেকশন সম্ভব না, তাদের দোষটা কিছুটা লঘু হয়ে যাওয়ার চেষ্টা করবে। হয়তো ভিতর থেকে কেউ এই চেষ্টাই করছে কি না যে ঠিক আছে এমন একটা পরিস্থিতি তৈরি হোক যাতে করে ইলেকশনের সাথেই যে আমরা হ্যাবিচুয়েটেড না, এইটা একটু প্রুভ করে দেখাই। অনেক ধন্যবাদ সাইদ আব্দুল্লাহ। যেটা শরীফ ভাই, যেটা হচ্ছে যে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে এটা বড় ফ্যাক্টর। তো যেটা একটু আগেই বললেন, যেটা আপনি কারেক্ট করে দিলেন, কুষ্টিয়ায় অস্ত্র সহ যদি জনসভাস্থলে যাওয়া হয়, এরপরে আপনি নির্বাচনে সহিংসতা কীরকম হবে এটা তো অনুমানই করা যাচ্ছে। ধন্যবাদ। তার আগে আমি আপনাকে মনে করিয়ে দেই, জি, প্রথম সহিংস ঘটনাটা ঘটেছিল চট্টগ্রামে, বিএনপির এক প্রার্থীর গণসংযোগের সময়, জি, মাত্র নমিনেশন পাওয়ার সঙ্গে সঙ্গে, এবং সেখানে একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। এখন পর্যন্ত সেই খুনিকে গ্রেপ্তার করা যায়নি। সেকেন্ড হচ্ছে কুষ্টিয়ায় হামলা, এবং পরবর্তীকালে তার পরিচয় নানা রকমের ধোঁয়াশা তৈরি করে সোশ্যাল মিডিয়ায় বট বাহিনী নামিয়ে দিয়ে তাকে বিএনপি যুব দলের নেতা বানানোর পরে সর্বশেষ জানা গেল সে আসলে দাঁড়িপাল্লার সমর্থক ছিল এবং তাকে গ্রেপ্তারও করা হয়েছে। এরপরে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি যেটা দেখি যে এই সরকার তার ড্যামেজ কন্ট্রোলের জন্য যে সমস্ত কাজগুলো করতে যায় এবং সেগুলো করতে গিয়ে সে আরও একটা নতুন করে জটিলতা তৈরি করে, অভিনয় করে। আপনি দেখেন আমাদের এখান থেকে অস্ত্র লুট হয়েছে, এই অস্ত্র উদ্ধার করার জন্য আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পুরস্কার ঘোষণা করলেন। তারপরে এসে বললেন যে এই অস্ত্র আমাদের ইলেকশনের সময় ব্যবহৃত হবে না। সঙ্গত কারণে জিজ্ঞেস করা যায় যে যারা লুটটা করেছে নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ আছে, তাহলে আপনি উদ্ধার করলেন না, আবার পুরস্কার ঘোষণা করলেন। এই যে অভিনয়, এই যে নাটক, এবং এই নাটকের ভেতর থেকে আপনি কি আমাদেরকে বোকা বানাচ্ছেন, নাকি আপনাদের অযোগ্যতা, অথর্বতা এবং কোনো একটা বিশেষ গোষ্ঠীর প্রতি নমনীয়তা প্রকাশ করছেন? এই যে আজকে একটু আগে আলোচনা এলো যে বাগেরহাটের একটা ঘটনা ঘটেছে কয়েকদিন আগে, তাকে আজকে হাইকোর্ট জামিন দিয়েছে। তাহলে এই ঘটনাগুলো কি প্রমাণ করে? আপনি সাদ্দামের কথা বলছেন? আমি সাদ্দামের কথা বলছি। তো এই জায়গাগুলোতে সরকার সোশ্যাল মিডিয়ার রিপারকেশন দেখে একটা সরকার দেশ চালাচ্ছে। যখন ফেসবুকে কোনো একটা বিষয় নিয়ে হইচই হয়, সরকার তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করছে। কালকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যে আচরণটা করেছে সাংবাদিকদের সঙ্গে, এটি আমার ব্যক্তিগত ধারণা, ন্যূনতম ভদ্রতা যদি থাকে কারোর, সুস্থতা যদি থাকে, মানসিক সুস্থতা, এই আচরণটা করা যায় না। আপনি যে দায়িত্বে আছেন ওই সংক্রান্ত প্রশ্ন করার জন্য আপনাকে চাঁদের সাথে সময় মিলিয়ে চলতে হবে। বৈশাখ মাসের 3 তারিখের আগে আপনি ধানের বীজ ধান সম্পর্কে কিছু বলবেন না, ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনার ইনস্ট্যান্ট ইস্যুতে তো আপনার কথা বলতেই হবে। আপনি এতদিন এই ছেলেটাকে নানাভাবে জেলগেটে গ্রেপ্তার করলেন, অমুক করলেন, তমুক করলেন, আজকে যখন চারিদিকে হই হই শুরু হয়েছে আপনি আজকে জামিন দিলেন। এর ভিতর থেকে কি করলেন? আপনি প্রমাণ করে দিলেন যে বিচার ব্যবস্থা, আইন, আদালত সবকিছু সরকারের ইচ্ছা মতন চলে। কেউ জামিন নিয়ে জেলগেটে গিয়ে ম্যানেজ যদি করতে পারে প্রশাসনকে, সে বাড়ি চলে যায়, আর কেউ জেলে যেতে হয়। আপনি ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যা করছেন, বিচারটাকে নিয়ে আসামি গ্রেপ্তার করলেন না, বিচারের উদ্যোগ গ্রহণ করলেন না, তার সংসারের মধ্যে একটা গন্ডগোল লাগিয়ে দিয়েছেন। আমরা সোশ্যাল মিডিয়া এবং অনেকগুলো মিডিয়াতে যে খবরগুলো আসছে যে তার পরিবারের সাথে কথা না বলে তার ভাইকে একটা পুরস্কার দিচ্ছেন, তার স্ত্রীকে একটা দিচ্ছেন, এবং পরিবারের মধ্যে একটা ঝামেলা তৈরি করার পাশাপাশি এই পরিবারটা সম্পর্কেও মানুষের মধ্যে একটা বিরূপ ধারণা তৈরি করছেন। এরা মানে লোভী পরিবার, এদেরকে আমরা সব কিছু দিচ্ছি, তাকে ছোট করছে। সরকার এই কাজগুলো চাইলে বন্ধ করতে পারে না, আমি এটি মনে করি না। তবে আমার ধারণা যে সরকারের যে টিম ওয়ার্কটা থাকা দরকার ছিল সেটি নেই। সরকারের মধ্যে একাধিক সরকার কাজ করছে, সরকারের নিয়ন্ত্রণ নানাভাবে নানাজনের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এবং নতুন যে দলটি গঠিত হয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদের কথাবার্তা শুনে আমার এখন পর্যন্ত মনে হয় যে তাদের একটা বড় নিয়ন্ত্রণ আছে সরকারের প্রতি। গত 1 বছর আমরা যে সমস্ত প্রশ্নগুলো চরমোনাইর ইসলামী আন্দোলনের মুখ থেকে শুনেছি, সেই কথাগুলো এখন এনসিপি বলছে,
এবং এই কথাগুলো এনসিপির কথা না, এই কথাগুলো মূলত জামাতের কথা। জামাত এনসিপিকে দিয়ে বলাচ্ছে, সেটি তাদের জোটের ইস্যু, তারা বলতে পারে। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার যে তিনি, তার যে গ্রহণযোগ্যতা, তার যে সম্মান, তার যে দায়িত্ব, সেই জায়গার থেকে তাকে আরেকটু নিরপেক্ষ থাকতে হবে, যত্রতত্র মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে, এবং তার দায়িত্ব কতটুকু, তার প্রতি মানুষের আস্থা কতটুকু, এই বিষয়টা তিনি যদি অনুধাবন না করতে পারেন, আমি শেষ করে দিচ্ছি, আপনি জুলাইয়ের পক্ষকে বিভক্ত করেছেন, প্রতিনিয়ত বিভক্ত করেছেন। আপনি আমেরিকায় নিয়ে গেছেন 3টে দলকে, আপনি জুলাই জাদুঘর উদ্বোধন করবেন, দেখতে গেছেন, আপনি ঢাকার অন্য দলগুলোকে ডাকতে পারতেন। স্যার আমি আসছি আপনার কাছে, একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি খুব তাড়াতাড়ি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইনে আমাদের সঙ্গে রয়েছেন শরীফুজ্জামান শরীফ এবং সাইদ আবদুল্লাহ। সাইদ আবদুল্লাহ অনেক কথাই শুনলাম, কিন্তু এখন যেটা শুনছি যে নির্বাচন পর্যবেক্ষণ করবেন 54,000 দেশি এবং 500 বিদেশি পর্যবেক্ষক। তারা কি দেখবেন, কি অবস্থা? এই সংখ্যার বিচারের চেয়ে আসলে কোয়ালিটিটা বোধহয় খুব বেশি গুরুত্বপূর্ণ। হাসিনার ইলেকশনও পর্যবেক্ষণ করার জন্য এমন কিছু লোক আসতো, বাংলাদেশেও কিছু কিছু লোক ছিল না, মানে তারাও দেখা যেত যে পর্যবেক্ষণ করতে আসছে, অথচ তাদের যে কোয়ালিটিটা ছিল, হাসিনার দ্বারা কিভাবে বেনিফিটেড ছিল, কিভাবে কি কাজ করতো, এই ধরনের কিছু ভুয়া লোকজন তো বেরো হয়ে গেল। আবার এমন কিছু কিছু ভদ্রলোক ছিলেন যারা ভাইস চ্যান্সেলর ছিলেন, পরবর্তীতে সুন্দর মতো, এমনকি সবচেয়ে কুখ্যাত হিউম্যান রাইটসের ভায়োলেশন যারা করেছে তাদেরকে পিএইচডি ডিগ্রিও দেওয়ার অন্যতম একেবারে মানে সুপারভাইজার ছিলেন। কিন্তু এই লোকগুলোও তো হাসিনার ইলেকশনকে পর্যবেক্ষণ করতো। কিছু কিছু জায়গায় কিন্তু এই টাইপ কিছু কমেন্ট এসেছিল যে আমরা ভোটেরটা করব, গণভোটেরটা করব না। আবার কিছু কিছু জায়গায় আছে যে এই যে পর্যবেক্ষক আসার পরে তাদেরকে কি আপনি ওপেনলি সব জায়গায় তারা যেভাবে পর্যবেক্ষণ করতে চাচ্ছে সেটা করতে দিতে চান, নাকি হাসিনার আমলে যেটা হতো সেটা করতে দিতে চান? হাসিনার আমলে যেটা হয়তো আমি সুস্পষ্টভাবে বলতে পারি, যেমন এই যে প্যান প্যাসিফিক সোনারগাঁতে আমার মনে আছে 2024 সালের 7 জানুয়ারি ইলেকশনেও এটা যেটা হয়তো আমাদের ভার্সিটির যারা জুনিয়র ছোট ভাইরা ছিলেন বিভিন্ন জায়গায় তাদেরকে বলা হইতো যে এই হোটেলে এইভাবে যাইতে হবে, দিনওয়ারি ওই যে টাকা দেওয়া হবে। তাদের কাজটাই ছিল যারা যারা আসতো বলা হতো যে তাদের ট্যুর গাইড হিসেবে তারা থাকবে, এবং তাদের পর ডিরেকশন দেওয়া থাকতো। কারণ আমরা তো আবার খোঁজা যে এই কি হচ্ছে না হচ্ছে, জিজ্ঞাসা করলে যে জবাবগুলো আসতো সেটা হলো যে তারা কোথায় যাবে, না এই জায়গায় যাওয়া যাবে না, এটা কেন্দ্র না, এটার কেন্দ্র না, তাদের কাছে একটা ম্যানুয়াল ধরাই দেওয়া হইতো। এবং মূলত ধরেন যে আমি আপনাকে আমার গ্রামটা ভিজিট করাইতে নিয়ে গেলাম, আপনি তো গ্রামটাকে চিনেন না, সো আপনি কি করবেন? স্বাধীন হইলে আপনি সব দিকে ঘুরে ঘুরে দেখবেন। কিন্তু আমি যদি প্ল্যান করে ঠিক করি যে আপনাকে ওই জায়গায় নিব, ওই জায়গায় নিব না, এমন জায়গায় নিব যে যারা বলবে ভালো, আগের থেকে ঠিক করে রাখবো, আর এমন জায়গায় নিব না যে জায়গায় স্বাধীনভাবে শুনতে পারেন, তাহলে তো হবে না। বাংলাদেশে অনেক বিদেশি বড় বড় রাষ্ট্রপ্রধানরা আসলে একটা ব্যাপার আমি খেয়াল করে দেখতাম, ধরেন যে ওই বড় বড় যে রাস্তাগুলো থাকতো, ইনফ্যাক্ট হাতির ঝিলের ওই দিক দিয়ে যদি কখনো যাইতো, হাতির ঝিলের পাশে ওই যে বাস্তুতারিত যাদেরকে করা হয়েছে ওই জায়গায় দেখতাম যে মাঝে মাঝে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে করে যারা যাবে এক সাইডে দামি দামি বিল্ডিং দেখবে বড় বড়, আর এক সাইডে যে বস্তি আছে বস্তিটা যাতে না দেখা যায়। এই জন্যই পর্যবেক্ষকরা আসার পরে কি দেখবে সেই ব্যাপারটা যদি নিয়ন্ত্রিতভাবে দেখানো হয় তাহলে তো ওই দেখার না দেখার ভেতরে খুব একটা পার্থক্য থাকে না। এই জন্য হাসিনার অনেক ইলেকশনে পর্যবেক্ষকরা এসে দেখে চমৎকার ইলেকশনের রিমার্কস তো দিয়েছে দুর্ভাগ্যজনকভাবে, এবং এই রিমার্কসগুলো দেওয়ার পরে খুব বেশি কিছু করাও যায় না। কাজেই সংখ্যায় কতশো আসলো, সংখ্যায় কাজের মানুষ যদি 5 জনও আসে অনেক কিছুই করা সম্ভব। কেমন নির্বাচন হবে আপনার ভাবনায় কি? আমাকে যদি বলেন যে আজকে এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহ যখন চলছে এই মুহূর্তে কমেন্ট করতে কেমন মনে হচ্ছে, আমি অনেক কনফিউজিং লাইন দেখতে পারছি যে মানুষ ভোট হয়তো বা দিতে চায়, কিন্তু ভোটের দিনে সত্যিকার অর্থে নিরাপত্তা ব্যবস্থাটা ঠিকঠাক থাকবে কিনা এইটা নিয়ে বহু মানুষের ভেতরে আমি কনফিউশন দেখেছি। রাস্তাঘাটে ধরেন যে রিক্সায় চলতে চলতে রিক্সাওয়ালাকে একটু খোঁচা দিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করেছি কি অবস্থা, অনেক কনফিউশনেও ভুগে ইলেকশনটা কি সত্যিকার অর্থে হবেই শেষ মুহূর্ত পর্যন্ত। আবার অনেকে চিন্তা করে যে নতুন ভোট শুরু হচ্ছে, নতুন ভোট মানে তারা বোঝানোর চেষ্টা করে গণভোট, ওইটা তারা বুঝে কি না বুঝে। সো অনেক ধরনের কনফিউশন থাকবে, এবং এইটার ভেতরে বাংলাদেশের একটা দলের যারা পলাতক হয়ে গেছে তাদের তো সাপোর্ট বেসটা আছে, এই সাপোর্ট বেসটা ভোট দিতে যাবে কিনা বা তাদের কোনো প্ল্যান থাকবে কিনা যে ভোটের মাঠে একটা কেওয়াস লাগাই দেওয়া বা কোনো মারামারি করে দেওয়া,
এমনকি আরপিও যে সব সংশোধনী নিয়ে এসেছে, দেখবেন যে কিছু সংশোধনী এরকম ছিল যে একটা কেন্দ্রে বা দুইটা কেন্দ্রে যদি এই ধরনের গ্যাঞ্জাম হয় তাহলে পুরা আসনের ভোট কিন্তু স্থগিত করার যে বিধানের মতো জায়গাগুলো নিয়ে আসা হয়েছে। এতে করে এত একচ্ছত্র পাওয়ার এই কমিশন হাতে দেয়া আছে, দেখা গেল যে 130টা কেন্দ্র একটা আসনে, 130টা কেন্দ্রের ভিতরে 2টাতে মারামারি হইল বা কোনো একটা বাজে ঘটনা ঘটলো। এখন ওইটাকে যদি ইমিডিয়েটলি আপনি বন্ধ করে রাখেন, এমনও তো হইতে পারে যে ওই জায়গায় একজন একদম প্লেন লেভেলে জিতে চলে যাচ্ছে, তার যেটা তা বাধাগ্রস্ত হইতে পারে। আবার অনেক ভোটার আছে যারা ধরেন যে কোনো না কোনো রাজনৈতিক দলের ওরিয়েন্টেশনের আছে, কোনো আদর্শের আছে, আপনি এমন ভীতিকর অবস্থা তৈরি করলেন ভোটের আগে আপনি ক্রিমিনাল না ধরে, আমি আবার বলছি যে যাদের ক্রিমিনাল ট্র্যাক রেকর্ড আছে তাদেরকে তো অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা উচিত, কারণ ক্রিমিনাল ট্র্যাক রেকর্ড নাই কিন্তু অন্য মতাদর্শী টাইপ লোক ছিল। আপনি এমনভাবে ভয় পাওয়ানোর জন্য, ধরেন যে একটা জেলার এসপি সে একটা দলকে ফেভার করার মতো মতাদর্শে আছে, তার কাছে মনে হচ্ছে যে এই গোষ্ঠীর লোকজন ভোট না দিতে পারলেই বেটার, সো এমনভাবে ধরপাকড় শুরু করলেন যে 25 থেকে 20% লোক যারা আছে ভোট দিতে যাইতো তারা ওই গোষ্ঠীর কেউ ভোট দিতে গেল না। এতে করে যেটা হবে টার্ন আউট যেমন কমে যাবে, আবার কেউ গেলে এর ধর মার কাট, এই জিনিসটা একটা কেন্দ্রে যদি কয়েকটা এই ধরনের ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু খুব মর্মান্তিক ব্যাপারটা ঘটে যাবে। সো এখন পর্যন্ত আমি আসলে বলছি না যে ইলেকশনই হবে না, খুবই খারাপ, আমি আশাবাদী থাকতে চাই, কিন্তু ভোটটা যেহেতু আর মাত্র 3 সপ্তাহও সময় নাই, এর ভেতরে হয়তোবা আরো একটু ভালো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি দেখতাম, আমার কাছে মনে হয়তো বিশ্বাসযোগ্যভাবে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যা যা আশা করছেন সেটাই বাস্তব হইতে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমার অনেক কনফিউশন আছে। ধন্যবাদ। শরীফ ভাই, আপনার ভাবনায় কি, আপনি কি দেখেন এই নির্বাচন কেমন নির্বাচন হবে? আব্দুল্লাহ আমার আলোচনার বেশ ভালো 2-3টা জায়গায় সে টাচ করেছে। আমি প্রথম থেকেই বলি যে সরকার, ইলেকশন কমিশন এবং এর বাইরে রাজনৈতিক পক্ষের একটা নেক্সাস আছে এর মধ্যে, এবং এই সরকারের যতগুলো টার্গেট আছে তার একটা বড় টার্গেট যে এরপরে যে সরকারটি আসবে তার পথে পথে কাটা বিছিয়ে রাখা, যাতে সরকারটা স্মুথলি কাজগুলো করতে না পারে। এটি নিয়ে আমি লম্বা আলোচনা করতে পারি। এই যে একটা কেন্দ্রে কোনো গন্ডগোল হলে পুরো আসনটার ভোট বন্ধ করে রাখার যে সিদ্ধান্তটা, এটা একটা নির্বাচনকে প্রভাবিত করা একটা মারাত্মক সিদ্ধান্ত। আপনার সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি, আমি দেখতে পাচ্ছি যে আপনি বিজয়ী হয়ে যাচ্ছেন, তখন আমার নাক কেটে আপনার যাত্রা ভঙ্গ করব, আমি সিদ্ধান্ত নিলাম। প্রত্যেকটা প্রার্থীর কিন্তু অন্তত নিজস্ব একটা বলয় থাকে, অন্তত নিজের কেন্দ্রটা তার নিয়ন্ত্রণে থাকে। আমি আমার কেন্দ্রে একটা গন্ডগোল লাগিয়ে দিলাম, ভোটটা ভণ্ডুল করে দিলাম, তাহলে আপনার বিজয়টা আমি কিন্তু সেটিকে আটকে দিলাম। এবং একটা কেন্দ্রে যখন ভোটটা আটকে যায়, ভোটটা যখন স্থগিত হয়ে যায়, পরবর্তীতে যখন মানে পুনর্নির্বাচন হয় তার একটা প্রভাব কিন্তু পড়ে। এর ভেতর থেকে একটা সংশয়, সন্দেহ ইত্যাদি তৈরি করে রাখা যায়। নির্বাচনের যে সহিংসতা, গতকালকে লালমনিরহাটে বিএনপি এবং জামাতের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। গতকালকে মোট 3টি জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে। আপনি খেয়াল করবেন গতকাল সরকার একটা স্টেটমেন্ট করেছে শেখ হাসিনাকে কেন্দ্র করে বা দিল্লিতে আওয়ামী লীগের অ্যাক্টিভিটি নিয়ে। সেখানে একটা কথা বলেছে, ভোট নিয়ে যত ধরনের সহিংস ঘটনা এখানে যা ঘটবে সব কিছুর দায় হচ্ছে আওয়ামী লীগের। আব্দুল্লাহ যেটি বলেছে যথার্থ। আমি এই ঘটনাগুলো দিয়ে আমি আবার একটা ডেভিল হান্ট 3 এটি দিয়ে যে সমস্ত এলাকায় আমার মনে হবে যে এই ভোটটা আমার নিয়ন্ত্রণে থাকবে না বা আমার দিকে আসবে না, মুজিব ভাই আগামী বছর নির্বাচন করবে, আব্দুল্লাহ তাহের গিয়ে বলেছিলেন কুমিল্লাতে আপনারা আমাকে ভোট দেবেন, মুজিব ভাই আসলে তাকে দিয়েন। গোপালগঞ্জ 2-এ জামাতের প্রার্থী বলেছেন শেখ হাসিনার আসনে যে আপা তো নাই, আপার ভোটটা এবার আমাকে দিয়েন, আপা আসলে আপনারা আপাকে দিবেন। যদি দেখা যায় যে আপার ভোটটা আমি পাচ্ছি না বা মুজিব ভাইয়ের ভোটটা আমি পাচ্ছি না, আমি কোনো একটা ঘটনা ঘটিয়ে আমি বললাম যে যেহেতু আগে বলেছি দেশের কোথাও কিছু ঘটলে দায় আওয়ামী লীগের, সুতরাং ওই অঞ্চলে আওয়ামী লীগের যারা ঘরে বাড়িতে আছে তাদের উপরে এমন একটা অভিযান চালালাম এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো। এর ভেতর থেকে আমি অন্য কোনো পক্ষের প্রতি এক ধরনের ভোটকে ব্লক করে দিলাম। ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা খুবই ইম্পর্টেন্ট, নানাভাবে করা যায়। পশ্চিমবঙ্গে আমার পরিচিত এক ভদ্রলোক ছিলেন রবীন দেব, মমতা ব্যানার্জি তাকে রিগিং দেব বলতেন, তার নামই প্রতিষ্ঠিত। তো আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম যে আপনারা আমাদের দেশে আসছিলেন, যে আপনারা কিভাবে নির্বাচনটাকে আসলে কি আপনারা কোনো রিগিং করেন? বলছে না, আমরা একেবারে নিয়মই মেনেই আমরা কতগুলো কাজ করি। কি করেন? তাদের যে
দলের কমিটিগুলো কিন্তু বুথ কেন্দ্রিক, আমাদের মতো মতিঝিল থানা, অমুক ওয়ার্ড থানা, এক একটা বুথকে কেন্দ্র করে বলে যে আমাদের তো আছে, আমাদের সদস্যগত আমরা তো জানি, এই বুথ কেন্দ্র করে আমাদের হয়তো 1500, 2000, 5000 সদস্য আমাদের। আমরা তাদেরকে বলি ভোট 8টায় শুরু হবে, তোমরা 6টার মধ্যে চলে যাবা কেন্দ্রে, যে লাইনে দাঁড়াবা। আমাদের লোকজন গিয়ে লাইনে দাঁড়ায়, আর সাধারণ ভোটার যারা তারা 9টার সময় নাস্তা রাস্তা করে তারপরে যায়, গিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে থাকে, দেখে যে লাইনে শেষ হয় না, তারপরে তারা চলে যায়। আমাদের ভোটগুলো আমরা কাস্ট করি। এই ধরনের ঘোষণা কিন্তু অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে। মানে আমাদের দেশে এই আলামত আমাদের আছে। এখানে এই আলোচনাটা কিন্তু উঠছে যে ভোট কেন্দ্রকে কেন্দ্র করে যেহেতু এবার আপনার সময়টা বেশি লাগবে, হ্যাঁ ভোট না ভোট, তার সঙ্গে এইটা আমরা কিন্তু জামাতের আমির মনে আছে বেশ কিছুদিন আগে তিনি বলেছিলেন জেনোসাইড হবে একদিনে 2টো ভোট হলে। তো এই ঘটনা যদি ঘটে, ভোট কেন্দ্রের বাইরে বিশাল লাইন, শেষ হচ্ছে না, স্বাভাবিকভাবে শুধু প্রতীকে ভোট দিতে গেলে যেখানে 3 মিনিট 4 মিনিট লাগার কথা, আপনি হ্যাঁ না ভোট, ব্যালট খুঁজে বের করা, আমি তো পড়তে পারি না, আমি ইলেকশন সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত বা কোনো এজেন্টের কাছে গেলাম, তার কাছে জানতে চাইলাম, সব মিলিয়ে আমার 15 মিনিট 20 মিনিট চলে গেল। এদিকে লম্বা লাইন পড়ে গেছে, লাইন শেষ হয় না। পুরো ব্যবস্থাপনাটা যে হসপস লেগে যাবে, এটি কিভাবে কন্ট্রোল করবে আমি জানি না। সুতরাং আমাদের প্রধান উপদেষ্টা কন্ট্রোল করতে চায় কিনা, আমাদের প্রধান উপদেষ্টা যতই গাল গল্প মারুক না কেন, আমাদেরকে সেই রাজা উজিরের গল্প শোনাক না কেন, এই সরকার একটা প্রচণ্ড চ্যালেঞ্জের মুখে, যদি তার আন্তরিকতাও থাকে যে আমি একটা আমার শক্তি দিয়ে তুলনামূলকভাবে একটা ভালো ভোট করব, ম্যানেজমেন্টের জায়গায় সে কোনোভাবে এটিকে ম্যানেজ করতে পারবে বলে আমার মনে হয় না। আপনার কি তাই মনে হয়? অনেক জায়গাতে তো এই ধরনের কনফিউশন আছে। পশ্চিমবঙ্গের উদাহরণ বলেন, বাংলাদেশে এইটার একেবারে প্রত্যেকটা ইলেকশনে অন্তত পক্ষে 15 বছর এই ধরনের ঘটনা ঘটেছে। যেমন ওই যে একটা ট্রল বোধহয় অনলাইনে খুবই ভাইরাল হয়ে গিয়েছিল, যে ওই যে মহিলারা লাইনে দাঁড়িয়ে আছে, যায় না, বারবার করে এসে বলে যে কেন আসছেন, বলে যে খুশিতে ঠেলায় ঘুরতে আসছে। সো বাংলাদেশে এইটার অলরেডি মানে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন অনেক জায়গাতেই দেখা গেছে। এমনকি আমার মনে পড়ে যে 2019 সালে ডাকসু ইলেকশন যখন হয়, 2018 সালে যখন ইলেকশন হয়, ইনফ্যাক্ট 2024 সালেও পছন্দের প্রার্থীর বাইরে গিয়ে ওই যে ভোটকে কি করলে হতো, স্লো করে দেওয়া হইতো, যে লাইনটা এত বড় লাইন সরেও না, কোনো কিছুই হয় না। আবার অনেক জায়গায় ফাঁকা। ঢাকা সিটি কর্পোরেশনের ইলেকশন যখন হইল 2020 সালে যখন ইলেকশন হয় ফেব্রুয়ারির 1 তারিখে সম্ভবত, সেই ইলেকশনে প্রত্যেকটা পত্রিকার কাটিংটা আমার কাছে কালেক্টেড করা আছে ডিজিটাল মাধ্যমেই, যে মানুষ ওই যে ভোটের লাইনে যখন পর্যবেক্ষকরা যায় বা কেউ যায়, তখন আশেপাশ থেকে এসে দাঁড়ায় যায়, অন্য টাইমে পুরাটা ফাঁকা। সো ওই যে এক ধরনের কাজ ছিল না, যে কিছু কিছু জায়গায় বাংলাদেশে এই কালচারটা ছিল, মারা যাওয়ার পরে ওই বাড়িতে 2 দিন ব্যাপী কাঁদানো হবে, এই ধরনের কাঁদনেওয়ালি ভাড়া করা যাইতো। সো ভোটের মাঠেও যদি এই টাইপ লোক হয়, যে লাইনে দাঁড়ানোর লোক এসে ভাড়া করা হবে, সো এই ভাড়া করার পেছনে এটা ঠেকানোর উপায়টা কি? বুথে যখন ঢুকছে, ঢোকার পরে অস্বাভাবিক যদি টাইমটা হইতে থাকে, তাহলে ভেতরে যারা দায়িত্বে থাকে, এই আপনার টাইম, এটা তাড়াতাড়ি ভোট দেন, বের হন, তাড়াতাড়ি ভোট দিয়ে তাড়াতাড়ি বের হয়ে আসেন, কেন টাইম নষ্ট করতেছেন, এই কথাগুলো না বলে যদি এটা এন্টারটেইন করা হয়, তাহলে দেখা যাবে যে অনেক মানুষ 4-5 ঘন্টা ভোট দিতে গিয়ে অনেকেই ভোট না দিয়ে বিরক্ত হয়ে চলে আসবে। আর আরেকটা ব্যাপার আছে, এবার তরুণ ভোটারের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি। এটা ভালো, তরুণরা তো ভোট দিবে, এটাই আমরা চাই। এবং এই ভোটটা দেওয়ার জন্য যে ম্যানেজমেন্টটা থাকা দরকার, দেখবেন তরুণদের ভেতরে এমন যদি ইন্টেনশনালি কোনো ঘাপলা করার চেষ্টা করা হয়, এবং বাংলাদেশে যেহেতু প্রাতিষ্ঠানিকভাবে প্রেস সেক্রেটারির মতো লোকজন অনেক জায়গায় জেনুইন মবকে প্রেশার গ্রুপ হিসেবে আখ্যায়িত করা আছে, ইলেকশনের দিন না জানি কোথায় আবার এই ধরনের ঘটনা ঘটে, এবং সরকার চুপচাপ বসে থেকে 2 দিন পরে ইলেকশনের পরে বিবৃতি দিয়ে তারপর বলবে যে না আমাদের চেষ্টা ছিল, সব কিছু ছিল, অমকে কোনো কিছু জানে না, তমকে মূর্খ, অমক মূর্খ, আমরাই একমাত্র সরবজান্তা শমশের লোক, এবং এই জায়গায় কোনো কিছু ঘটে নাই। সো এই ট্র্যাক রেকর্ডটা আছে। কাজেই ভোটের মাঠেও যে বিভিন্ন জায়গায় এইভাবে মব করে চলে যাওয়া হবে না, কোনো একটা কেওয়াস ইন্টেনশনালি বাঁধানো হবে না, এই ব্যাপারটা মাথায় রাখা জরুরি। আবার ভোট কেন্দ্রে সেনাবাহিনী থাকবে কি থাকবে না, এটা নিয়ে 2-1টা রাজনৈতিক দল দেখলাম টেকনিক্যালি বক্তব্য দিয়ে এসেছে যে না, এটার ভেতরে এই জায়গায় থাকা যাবে না। আমি তো চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যেকটা জায়গায় ভিজিলেন্ট থাক, কারণ এই ভিজিলেন্ট যদিও না থাকে, তাইলে যেটা দেখা যাবে যারা অপকর্ম করার সুযোগ চায় তারা তো সুযোগটা পাবে। দিন শেষে আমাদের একটা ভালো ইলেকশন দরকার, কে জিতলো তার চেয়েও এইটা গুরুত্বপূর্ণ, তার কারণ এইটাই জাস্টিফাই করবে যে পলাতক স্বৈরাচারের চেয়ে আমরা একটু ভালো হয়েছি। যদি সেটা না হয়, XYZ যে কেউই জিততে পারে, যেমন 1973 সালের ইলেকশনে জিতবে কারা এটা মোটামুটি বোঝাই যাচ্ছিল, ইয়েট সেটাকে অনেক জায়গায় অনেক কলঙ্ক লেগে গিয়েছিল।
এই জাতীয় ইলেকশনের কোনো দরকার নাই। রাদার ওই ক্যাটাগরির ইলেকশন হোক 1991 সালের ফেব্রুয়ারি মাসের মতো ইলেকশন হোক, যে ইলেকশনের শেষ ভোটটা গোনার আগ পর্যন্ত বুঝবে না যে কোন রেজাল্ট হবে এবং হওয়ার পর নাকি সারপ্রাইজড হয়ে যাবে, এটাও মানতে রাজি আছি, কিন্তু যাতে করে এমন ভোটটা না হয় যে চোখের সামনে বোঝা যাচ্ছে কি হবে, এটা হওয়া উচিত না। একদম শেষ প্রান্তে এই ধরেন 40 সেকেন্ড আছে, এই কি শেষ যেটা বললেন, যে আশঙ্কার কথা বললেন, তো এই আশঙ্কা থেকে তো আমরা একটা ভালো নির্বাচন কি করে আশা করতে পারি? এটি নির্ভর করে সরকারের দৃঢ়তার উপরে। সরকার যদি আন্তরিক হয়, তার যে সামর্থ্য আছে, সে যদি কোনো পক্ষের প্রতি গোপনেও যদি সমর্থন না জানায়। কয়েকদিন আগে একটি রাজনৈতিক দলের 1.5 ঘন্টার বৈঠক হলো এবং যে আলোচনাগুলো আমরা বাইরে শুনলাম সবগুলো নির্বাচন কেন্দ্রিক, অথচ এই সময়ে নির্বাচন সংক্রান্ত যাবতীয় আলোচনাটা হওয়ার কথা ইলেকশন কমিশনের সাথে। সরকার যদি কোনো একটি পক্ষকে সাপোর্ট করে, ভেতর থেকেও যদি সমর্থন করে, তাহলে নির্বাচন আপনি বাইরের আয়োজন যাই হোক না কেন, জনপ্রত্যাশা যাই হোক না কেন, ফেয়ার ইলেকশন পাবেন না। এবং ইলেকশন কমিশনকে সরকার যদি সহযোগিতা না করে এবং তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত না করে এবং সরকার যদি কোনো একটি পক্ষের প্রতি দুর্বলতা প্রদর্শন করে, তাহলে ফেয়ার ইলেকশন কোনোভাবেই সম্ভব না। কিন্তু কমিশনের কথা তো আপনি বললেন না। কমিশন যদি পার্টি হয়ে যায়, কমিশনের নিজের কতগুলো উৎসাহ থাকা দরকার, থাকতে হবে, এটি তো অবশ্যই। কমিশন যেহেতু দায়িত্বটা পালন করবে, কিন্তু সরকার যদি তাকে সহযোগিতাটা না করে, প্যারালাল যদি আরেকটা কমিশন গঠন করে রাখে, যে কমিশন সম্পর্কে আমাদের কাছে তথ্য নেই। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে শরীফ ভাই। সাইদ আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।